KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই এসএনইউ, co-powered by Campa Energy and co-sponsored by Jack Olive Oil। আর স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জন্য আজকে থেকে একটা বিশেষ পুরস্কার থাকছে। আমাদের এই স্টেডিয়াম বুলেটিন সেগমেন্টের একেবারে শেষে আপনাদের জন্য প্রশ্ন থাকছে এবং সেই প্রশ্নে যারা উত্তর দেবেন লাকি ড্রয়ের মধ্যে দিয়ে আমরা সঠিক উত্তরদাতাদের বেছে নেব। আর সেখানেই অ্যাশিওরের তরফ থেকে থাকছে আকর্ষণীয় উপহার আপনাদের জন্য, গিফট স্পন্সর বাই অ্যাশিওর। আসবো আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত তোমাকে স্টেডিয়াম বুলেটিনে। আর এই মুহূর্তে মিশন এশিয়া কাপ, আপনারা জানেন যে আগামীকাল থেকে এশিয়া কাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। মুখোমুখি প্রতিপক্ষ দল ইউনাইটেড আরব এমিরেটস, অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী। তবে এই দলকে কিন্তু অবশ্যই অনেকটা হালকাভাবে নিচ্ছে ভারত, কারণ সামনে ভারত পাকিস্তান দ্বৈরথ রয়েছে, সেটা যেরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচ। তবে 24 ঘন্টা আগে ভারতীয় শিবিরের পালস ঠিক কোন জায়গায়, কতটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গতবারের, এবারে কি এক্সপেকটেশন থাকছে? কারণ একেবারে তরুণ ব্রিগেড নিয়ে নামছে টিম ইন্ডিয়া, যেখানে সহ অধিনায়ক শুভমান গিল, তার দিকে তো বাড়তি নজর রয়েছে। আমি জয়জ্যোতির কাছে আসবো। জয়জ্যোতি, ঠিক 24 ঘন্টা আগে টিম ইন্ডিয়া এই মুহূর্তে পালস কোন জায়গায়, কি খবর পাচ্ছ ভারতীয় শিবিরে? দেখো, একদম রিল্যাক্সড মুডে রয়েছে টিম ইন্ডিয়া। গতকাল একটা হার্ড প্র্যাকটিস সেশন হয়, আজকে কিন্তু একদম নিজেদের মতো করে কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তাই এটা বলাই যায় যে এই এশিয়া কাপ শুরুর আগে আলাদা করে এক্সট্রা প্রেশার নেওয়ার কিন্তু কোনো ব্যাপারই নেই। আজকে অল টিম ক্যাপ্টেনের একটা প্রেস কনফারেন্স হয় এবং সেখানেও ভীষণ খোশমেজাজে দেখা গিয়েছে রশিদ খানকে এবং একই সঙ্গে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তাই আজকে থেকে এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। তবে ভারতের প্রথম ম্যাচ কাল আয়োজক দেশের বিরুদ্ধে ভারত খেলতে নামবে। ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। একটা দুটো নাম নিয়ে ডিবেট হচ্ছে, তারা কি আদৌ সুযোগ পাবেন কি পাবেন না। তবে সব মিলিয়ে বলতে গেলে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট কুল, কাম, রিল্যাক্সড ভারতীয় শিবির। এবং একটা কথা বলার, যে এখানে যেই প্রতিপক্ষের বিরুদ্ধেই খেলুক না কেন ভারতীয় দল, একটা জিনিস একটা সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু চলবে, সেটা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মার্চে T20 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি পর্বটাও কিন্তু এই এশিয়া কাপ। তাই যারা যারা এই টিমে রয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তারাই খেলবেন T20 ওয়ার্ল্ড কাপে। তাই এটাও তাদের কাছে পরীক্ষা। যদি সেই T20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নিজেদের নামটা লেখাতে হয়, যদি নিশ্চিত করাতে হয়, তাহলে এর থেকে ভালো প্ল্যাটফর্ম কিন্তু নেই। তাই যারা যারা মনে করছেন যে তাদের জায়গা হতেও পারে নাও হতে পারে, এরকম দোলাচলে রয়েছেন, এটাই প্ল্যাটফর্ম যে নিজের নামটা সিমেন্টেড করার জন্য পারফরমেন্সটা দিতে হবে। এবং ইউনাইটেড আরব এমিরেটস হয়তো সেভাবে শক্তিশালী প্রতিপক্ষ নয়, কিন্তু মনে রাখতে হবে ফরম্যাটটা কিন্তু T20 ক্রিকেট। তাই অনেক কিছুই ঘটতে পারে। আমরা 50 ওভার ওয়ার্ল্ড কাপে যদি দেখি অঘটন 2007-এ বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তাহলে এরকম সম্ভাবনাও কিন্তু থাকতেই পারে। তাই অতটাও হালকাভাবে নেওয়ার কিছু নেই ইউনাইটেড আরব এমিরেটসকে। ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী এবং যদি তারা মেরিটে খেলে তাহলে অবশ্যই বলা যায় যে ফেভারিট ভারত। অর্থাৎ এশিয়া কাপের মঞ্চটাকে একেবারে নিজেদেরকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে টিম ইন্ডিয়া। কারণ তুমি বললে যে ফেব্রুয়ারিতে T20 বিশ্বকাপ আছে, তার আগে এশিয়া কাপটা ভারতের কাছে একটা অ্যাসিড টেস্টের মতোই। তবে অনুশীলনের দিকটা আমাদের দেখতে হবে। গতকালও আমরা দেখেছি একটা দুর্দান্ত প্র্যাকটিস সেশন চলেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্র্যাকটিসে কোন কোন বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে, কারণ দুবাইয়ের যে উইকেট, সেই উইকেটও কিন্তু যথেষ্ট চিন্তায় রাখতে পারে ভারতকে, স্পিনাররা সুবিধে পাবে। দেখো, যেটা হতে চলেছে কি হতে চলেছে সেটা তো আমরা জানি না। তবে উইকেট নিয়ে ধোঁয়াশায় প্রত্যেকে, উইকেট কোন দিকে টার্ন করবে, সেটা পেসারদের জন্য সহায়ক হবে না স্পিনাররা সহায়তা পাবে, সেটা বলা খুব মুশকিল। পিচ প্রস্তুতকারক দুদিন আগে বলেছিলেন যে উইকেটে ঘাস রয়েছে এবং বল বাউন্স করবে এবং একই সঙ্গে ফাস্ট বোলাররা সুবিধা পাবেন। তবে দেখার বিষয় যে কি হয়, এখনও বলা খুব মুশকিল। তবে যদি প্র্যাকটিস সেশন তুমি দেখো ভাস্বতী, তাহলে প্র্যাকটিস সেশন যেটা ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন আমরা দেখি সোমবার দিন,
সেখানে লক্ষ্য করলে দেখা যাবে যে মানে লংগেস্ট প্র্যাকটিস সেশন, মানে যে 3 দিন 4 দিন প্র্যাকটিস হয়েছে তার মধ্যে লংগেস্ট প্র্যাকটিস সেশন কিন্তু সেই দিন হয়েছে 4 থেকে 4.5 ঘন্টা। 5টা 5:30টার সময় পৌঁছে যায়, 10:45 9:40 পর্যন্ত ভারত প্র্যাকটিস করে প্রায়। এবং যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে রেঞ্জ হিটিংয়ের ওপর ভীষণভাবে জোর দেওয়া হয়েছে। রেঞ্জ হিটিং যেভাবে করেছেন হার্দিক পান্ডিয়া, একদম মানে নেট সেশনে ছাপিয়ে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। একই সঙ্গে শিবম দুবে রয়েছেন না, তারাও যথেষ্ট রকমভাবে ভালো প্র্যাকটিস করেছেন। আর আরেকটা বিষয় বলা, শুভমান গিলের দিকে চোখ রয়েছে, কারণ শুভমান গিলকে নেওয়া হয়েছে ভাইস ক্যাপ্টেন হিসেবে এবং তিনি কিন্তু রিভার্স ল্যাপের অনুশীলন করেছেন, তাই তাকেও অন্য মূর্তিতে হয়তো আমরা দেখতে পাবো। তবে ওই একটাই বিষয় বলার, যে আওয়াজটা উঠছে সঞ্জু স্যামসনকে নিয়ে, বারবার উঠছে। আর দেখা যাক যে সঞ্জু স্যামসন দলের সুযোগ পান কিনা, সেটা নিয়ে অবশ্যই পরবর্তী সেগমেন্টে আলোচনা করব। একদম, এবং স্যামসনকে নিয়ে তো আমরা প্রায় প্রত্যেক দিনই নানান আপডেট পাচ্ছি, সেই আপডেটও দেবো। তবে সময় হয়ে গিয়েছে এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। এখনো পর্যন্ত 24 ঘন্টার সময় রয়েছে ম্যাচ শুরুর। তবে সঞ্জু স্যামসনকে নিয়ে প্রত্যেক দিনই নানান খবর সামনে আসছে। তিনি প্লেইং 11-এ জায়গা পাবেন কিনা সেই নিয়ে একটা খবর আসছে। তবে শুভমান গিল যখন প্লেইং 11-এ আসবেন তিনি জায়গা পাবেন না, এই বিষয়টা খুব অনিশ্চিত। তবে সে জায়গা থেকে সঞ্জু স্যামসনকে নিয়ে আজকের কি আপডেট? দেখো, সঞ্জু স্যামসন নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি এবং সঞ্জু স্যামসন নিয়ে যেটা লেটেস্ট আপডেট, যে এই যে ম্যাচটা ইউনাইটেড আরব এমিরেটস, এখানে একটু এক্সপেরিমেন্টের দিকে কিন্তু এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেটা গম্ভীরের মস্তিষ্ক প্রসূত এবং যা খবর টিম সূত্রে যা খবর সেটা হচ্ছে যে এই ম্যাচটাতে জিতেশ শর্মাকে খেলাতে চাইছে। এবার যদি তুমি অনুশীলনও দেখো, সেই অনুশীলনে কিন্তু সঞ্জু স্যামসনকে সেভাবে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যায়নি। মানে আমি সোমবারের অনুশীলন যদি, যেটা নাকি ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা হয়, সেখানে তিনি সেভাবে কিন্তু ব্যাটিং করেননি। তাই এটা বিরাট একটা প্রশ্ন যে সঞ্জু স্যামসনকে কি তাহলে বিশ্রাম দেওয়া হবে, প্রথম টি20 ম্যাচে কি তিনি খেলবেন না? এখন এটা স্ট্র্যাটেজিও হতে পারে, হয়তো গৌতম গম্ভীর বলছেন যে তাকে রিল্যাক্স রাখো সঞ্জু স্যামসনকে, কারণ তার আগের সেশনগুলোতে তো আমরা দেখেছি তিনি ব্যাটিং করেছেন এবং যথেষ্ট ভালো রকম নেট সেশন করেছেন। তাই এটা একটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে তিনি খেলবেন কি খেলবেন না। সেক্ষেত্রে জিতেশ শর্মাও আসতে পারে, সঞ্জু স্যামসনকেও নেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত মানে প্রতিদিন সঞ্জু স্যামসন নিয়ে এত প্রশ্ন, এবং তুমি একদম ঠিক বলছো যে শুভমান গিল যদি আসেন তাহলে সেক্ষেত্রে ওই টপ স্লটটা সঞ্জু স্যামসনকে বাদ দিতেই হবে, ওখানে তিনি খেলতে পারবেন না। যদিও সুনীল গাভাস্কার বলেছিলেন যে তিলক ভার্মার জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানো যেতে পারে, আর যদি সেখানে খেলানো না যায় তাহলে 5-6 নম্বরে হার্দিক পান্ডে এবং সঞ্জু স্যামসনকে অদল বদল করে খেলানো যেতে পারে। তো কি হয় সেটা দেখার। তবে গম্ভীরের প্র্যাকটিস সেশন যদি দেখি তাহলে সেদিক থেকে দেখতে গেলে, প্র্যাকটিস যদি ছবি তুলে ধরে তাহলে সেই দিক থেকে দেখতে গেলে জিতেশ শর্মা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে রাতে দাঁড়িয়ে এগিয়ে। একদমই, অর্থাৎ গতকালের প্র্যাকটিস সেশনের ছবিটা দেখলেই হয়তো বিষয়টা পরিষ্কার হতে চলেছে যে প্লেইং 11-এ কারা কারা জায়গা পেতে চলেছেন। এবং তুমি যেটা অলরেডি বললে যে সঞ্জু স্যামসন কালকে কিন্তু প্র্যাকটিসে তাকে সেভাবে দেখা যায়নি এবং বেশ কিছুক্ষণ তিনি নিজের মতো করেই বসেছিলেন, তিনি ব্যাট হাতে তাকে সেভাবে দেখা যায়নি। গৌতম গম্ভীরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও তিনি বলেছেন। তবে ঠিক কি হতে চলেছে সেটা অবশ্যই ম্যাচের আগে আগামীকাল জানা যাবে। প্লেইং 11 কি হতে চলেছে এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, সেই বিষয়ে কি বলবে জয়জ্যোতি? দেখো, প্লেইং 11 কি হতে চলেছে এটা আমরা একটা প্লেইং 11 করেছি, প্রোয়েবল প্লেইং 11 কারা কারা থাকতে পারেন সেই নামগুলো অবশ্যই বলে দেব। শুভমান গিল, অভিষেক শর্মা ওপেন করছেন, তিলক ভার্মা, মানে কলকাতা টিভির টিমে এখনও পর্যন্ত তিলক ভার্মা রয়েছেন 3 নম্বরে, সূর্যকুমার যাদব, একই সঙ্গে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, এবং এখানে একটা অ্যাড করা হয়েছে আমাদের তরফ থেকে, আমাদের টিমের তরফ থেকে, রিঙ্কু সিং। কেন অ্যাড করা হয়েছে? কারণ রিঙ্কু সিংয়ের উপর কিন্তু এক্সট্রা কেয়ার দেওয়া হচ্ছে এবং রিঙ্কু সিংকে নেওয়া হবে কি হবে না সেটা পরের বিষয়। তবে গৌতম গম্ভীর এবং একই সঙ্গে শীতাংশু কোটাকা এক্সট্রা এফোর্ট দিতে দেখা যাচ্ছে রিঙ্কু সিংয়ের উপর। আর তারপরে জিতেশ শর্মা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, এই হচ্ছে আমাদের প্লেইং 11। দেখবো অবশ্যই আগামীকাল সেই প্লেইং 11 মেলে কিনা। তবে বলে রাখি যে আজকে যে অল ক্যাপ্টেন্সের একটা প্রেস কনফারেন্স হয় সেখানে সূর্যকুমার যাদবকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে সঞ্জু স্যামসন কি দলে থাকছেন আগামীকাল।
তিনি রসিকতার ছলে উত্তর দেন যে আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি যে কি হচ্ছে আমাদের প্লেইং 11। তো যাই হোক, তারপর আবার বলেন যে সঞ্জু স্যামসন খুব ভালো ক্রিকেটার, আমরা অবশ্যই কেয়ার করব তাকে। তবে তিনি এটাও স্পষ্ট করলেন যে ম্যাচের কয়েক ঘন্টা আগে প্লেইং 11 আমরা বলবো না। তো দেখা যাক, ইন্টারেস্টিং হতে চলেছে তিনি থাকেন কি থাকেন না, মানে সঞ্জু স্যামসন কি ডিসিশন নেয় এক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট। তবে একটা বিষয় আরেকবার মেনশন করব যে ফিল্ডিং ড্রিলসের উপর এক্সট্রা এফোর্ট দিতে দেখা গিয়েছে এই 3 দিন ধরে যে প্র্যাকটিস সেশন চলেছে। পার্টিকুলারলি দিলীপের কথা বলবো, দুর্ধর্ষ ফিল্ডিং কোচ, এবং তিনি যে নতুন পন্থা নিয়েছেন, যে ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়েছেন, এর আগেও আমরা স্টেডিয়াম বুলেটিনে বলেছিলাম, এটা কিন্তু মানে সোমবারের লংগেস্ট প্র্যাকটিস সেশনেও দেখা গিয়েছে আসলে ফিল্ডিংটা ভীষণ স্ট্রং করতে চাইছে। যদি ফিল্ডিং স্ট্রং থাকে কোনো টিমের, সেই টিম কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, আর সেই দিকে কিন্তু এগোচ্ছে গম্ভীর অ্যান্ড কোম্পানি। একদমই, এবং প্র্যাকটিস সেশনে যে বেশ কিছু নতুন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, অবশ্যই আগের এপিসোডেও আমরা আলোচনা করেছিলাম। সময় হয়েছে আরও একটা বিরতির, ফিরছি বিরতির পর। টিম ইন্ডিয়ার বেশ কিছু বিষয় নিয়ে তো আমরা আলোচনা করলাম, তবে এশিয়া কাপের প্রথম ম্যাচ ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। দলটা সেভাবে আহামরি না হলেও এই দল কতটা চ্যালেঞ্জ ছুটতে পারে ভারতকে? দেখো, আমি প্রথমেই বললাম যে টি-20 ফরম্যাটে যে কোনো দল যে কোনো দলকে চ্যালেঞ্জ ছুটতে পারে। আর মনে রাখতে হবে এই টিমের যিনি কোচ তিনি লালচাঁদ রাজপুত। 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ যে ভারত জেতে, সেই সময় ভারতের ম্যানেজার ছিলেন লালচাঁদ রাজপুত। তো তাই জানেন কি করলে প্লেয়াররা তাদের বেস্টটা দিতে পারবে, এবং এই টিমটাও কিন্তু ভালোই, খুব একটা যে খারাপ তা নয়। তবে ভারতের সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে অবশ্যই ভারত অনেক এগিয়ে। কিন্তু লালচাঁদ রাজপুত একটা কথা বলছেন ম্যাচের কয়েক ঘন্টা আগে, যে ভারতকে হারানোর ক্ষমতা রাখে ইউএই। এবং আরও একবার বলছি যে টি-20 ফরম্যাট আনপ্রেডিক্টেবল সব কিছুই, তবে ধারে ভারে অবশ্যই এগিয়ে ভারত। কিন্তু ওই যে একটা পার্থক্য যদি করে দেন এখানে, সেই ভারতের বিশ্বকাপ জয়ী ম্যানেজার লালচাঁদ রাজপুত সেদিকেই তাকিয়ে। একদমই, এবং ভারতীয় কোচ থাকাকালীন টি-20 বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি, যেমন বললে তুমি। এবং আরব আমিরশাহীর ক্রিকেটাররা তারাও বলছেন যে এই ম্যাচটা ভারতের মুখোমুখি হচ্ছেন, অনেক কিছু শেখার রয়েছে, অনেক ক্রিকেটাররা রয়েছেন তারা ভালো ফর্মে রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়ে বলছেন। তবে ভারতের কাছে এই ম্যাচে ট্রাম্প কার্ড কে হতে চলেছে, তোমার কি মনে হয় জয়জ্যোতি? দেখো, ট্রাম্প কার্ড তো আমি বলবো, তবে তোমাকে আমি জিজ্ঞেস করবো যে তোমার চোখে এশিয়া কাপে ভারতের ট্রাম্প কার্ড কি? আমি কালকেও শুভমান গিলকে নিয়ে বলছিলাম, আমি শুভমানকে নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। আচ্ছা, শুভমান গিলের ফ্যান ভাস্বতী দাস। শুভমান গিল অবশ্যই একটা ট্রাম্প কার্ড তো বটেই, এবং তিনি ব্যালেন্স তৈরি করবেন ব্যাটিং অর্ডারে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ট্রাম্প কার্ড কে, আমি একজনের নাম নেব অবশ্যই, হার্দিক পান্ডিয়া। এবং হার্দিক পান্ডিয়া যে স্টাইলে নেট সেশন করেছেন, কভার এক্সট্রা কভার উপর দিয়ে যেভাবে 6 মেরেছেন, এবং একটু আগে যেটা বলছিলাম রেঞ্জ হিটিং প্র্যাকটিস করেছে ভারতীয় দল, সেখানে একদম নিজের ক্লাস দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাই টি-20 ফরম্যাটে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বুঝিয়েছেন। একই সঙ্গে শুভমান গিল হতে পারে। অভিষেক শর্মা, এই প্লেয়ারটিকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না, তবে যদি মানে নিজের রূপ ধারণ করেন, ছাড়খাড় করে দেবেন অভিষেক শর্মা। এবং বোলিংয়ের দিক থেকে অর্শদীপ, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা প্রত্যেকেই কিন্তু অসাধারণ। তবে ওই একটা দুটো ক্রিকেটার যদি বাঁচতে হয়, আমার কাছে হার্দিক পান্ডিয়া থাকবে 1 নম্বরে, কারণ তিনি ডিফারেন্স করে দেবেন, যে কোনো সময় এসে ম্যাচের মোড় করে দেবেন, সেটা বল হাতে হোক বা সেটা ব্যাট হাতে হোক। একদমই, এবং অবশ্যই আপনাদের পুরস্কারের কথা যেরকম বললাম, এশিয়া কাপে পুরস্কার মূল্যে কি পরিবর্তন হতে চলেছে? পুরস্কার মূল্য সব জায়গায় ডাবল হয়ে যাচ্ছে ভাস্বতী। পুরস্কার মূল্য 2025-এর এশিয়া কাপের পুরস্কার মূল্য 2,60,00,000 টাকা, এবং যে টিম 2023-এ মানে ভারতীয় টিম যে জিতেছিল পেয়েছিল 1,25,00,000 টাকা। আর এবার জিতলে যে টিম জিতবে সেই টিম পাবে 2,60,00,000 টাকা। রানার্স আপ টিম পাবে 1,30,00,000 টাকা। যিনি সেরা ক্রিকেটার হবেন তিনি পাবেন 12,50,000 টাকা। এই হচ্ছে প্রাইজ মানি, মানে আমি পুরস্কার মূল্যগুলো বললাম। আজকে এই এশিয়া কাপ ট্রফি উন্মোচন করেন না মহসিন নাকভি, এসিসির এই মুহূর্তে প্রধান। দেখার বিষয়, ডঙ্কা তো বেজে গিয়েছে, এবং আজকে প্রথম ম্যাচ হচ্ছে, ভারতের প্রথম ম্যাচ কাল। আশায় প্রত্যেকে যে ভারত এবারও সেই এশিয়া কাপটাকে ডিফেন্ড করতে পারবে। একদমই, গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই বছরও যে এশিয়া কাপে জিতবে এমনটাই কিন্তু আশা রাখবো আমরা। ফিরছি আলোচনায় আরও একটা বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। এশিয়া কাপের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এবার একটু ঋষভ পান্থের কথায় আসি। ঋষভ পান্থ ম্যানচেস্টার টেস্টে আমরা দেখেছিলাম ঋষভ পান্থ কিন্তু যেভাবে তিনি লড়াই করেছেন ভারতের জন্য, সেই বিষয়ে হয়তো আমাদের মনে রয়েছে। ম্যানচেস্টারে একেবারে রূপকথা গড়েছিলেন ঋষভ পান্থ। তবে ঋষভ পান্থ এই মুহূর্তে কেমন রয়েছেন, কবে ফিরবেন তিনি? মনে করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে কি আমরা তাকে পাবো? দেখো ভাস্বতী, এটা অবশ্যই ভালো খবর যদি ঋষভ পান্থ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ফিরতে পারেন। এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। এবং এই মুহূর্তে তিনি একটা নির্দিষ্ট রুটিন ফলো করছেন এবং মুম্বাইতে মেডিকেল কনসালটেন্টদের কাছ থেকে উপদেশ নিচ্ছেন যে কি করা উচিত কি করা উচিত নয়। সেটার পর তিনি চলে যাবেন বেঙ্গালুরুতে এবং সেন্টার অফ এক্সেলেন্সে তিনি রিহ্যাবিলিটেশনে যোগ দেবেন এবং তারপর তার ফিটনেসের উপর নির্ভর করে দলে নেওয়া হয় কিনা সেটা দেখার। তবে এই মুহূর্তে অনেকটা কিন্তু ইমপ্রুভ করছেন এবং ঋষভ পান্থ নিজে বিশ্বাস করছেন তিনি খুব দ্রুত ফিরবেন। দ্রুতটা কি সেই ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, নাকি আরও কিছুটা সময় তাকে ওয়েট করতে হবে? এবং নজরে অবশ্যই অস্ট্রেলিয়ার মাটিতে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওডিআই এবং T20 রয়েছে সেই দিকেও কিন্তু নজর রয়েছে, পাখির চোখ রয়েছে ঋষভ পান্থের। একদমই। এবং স্টেডিয়াম বুলেটিনে একেবারে শেষের দিকে আজকের স্পেশাল কি থাকছে? আজকের স্পেশাল হচ্ছে, আজকের দিনটা স্পেশাল এই জন্যই 1994 সালে আজকের দিনেই সচিন টেন্ডুলকার তার ওডিআই ক্রিকেটের প্রথম শতরানটি করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কলম্বোতে। আর 78টি ওডিআই অপেক্ষা করতে হয় এই প্রথম শতরানটা পেতে এবং তারপর তো আমরা দেখি যে একের পর এক শতরান করেছেন এবং ওডিআই শতরানের সংখ্যা আমি যদি ভুল না হয় 49 সচিন রমেশ টেন্ডুলকার। তবে একটা লম্বা সময় অপেক্ষা করতে হয় সচিনকে। কলম্বোতে আজকের দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি তার প্রথম শতরানটি করেন 1994-এ। এবং আরও একটা দিক সেটা হচ্ছে বলার, সেটা হচ্ছে 1941-এ আজকে এক বিখ্যাত ভারতীয় ক্রিকেটারের 1971-এর সেই ওভাল জয়ের সঙ্গে যার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, সেই আবিদ আলীর জন্মদিন। তো তাকেও স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা। একদমই আলোচনায় আমরা শেষের দিকে। তবে প্রথমে আপনাদের অ্যাসিওর করেছিলাম যে একটা ভালো গিফট থাকছে, তবে তার জন্য আপনাদের প্রশ্নের উত্তর দিতে হবে। জয়জ্যোতির কাছে প্রশ্ন রয়েছে। হ্যাঁ, সহজ প্রশ্নই করব। গৌতম দা আবার বলবেন যে আমি সহজ কোশ্চেন করছি, তবে সহজ কোশ্চেনই করছি। একটু রিসার্চ করলে আপনারা পেয়ে যাবেন উত্তর। তো কোশ্চেনটা হচ্ছে যে 1990-91 সালে একটু ফিরতে হবে। সেই সময় যে এশিয়া কাপ হয়েছিল সেই সময় পাকিস্তান টিম সরে দাঁড়ায় এশিয়া কাপ থেকে। 3টি দল অংশগ্রহণ করে। তো পাকিস্তান টিম পার্টিসিপেট করার কথা ছিল, হঠাৎ তারা সরে দাঁড়ালো কেন, কারণটা কি? যদি জানান তাহলে অবশ্যই আকর্ষণীয় পুরস্কার থাকছে আপনাদের জন্য অ্যাসিওরের তরফ থেকে। একদমই। প্রশ্ন তো জয়জ্যোতি বলল, অবশ্যই উত্তর আপনাদের দিতে হবে এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে একজনকে আমরা লাকি ড্রয়ের মধ্যে দিয়ে বেছে নেব এবং অ্যাসিওরের তরফে থাকছে তার জন্য স্পেশাল গিফট স্পন্সর বাই অ্যাসিওর। আপনাদের জন্য একটা আরও বিশেষ কথা বলে দিই যে ইন্ডিয়ার যে সমস্ত ম্যাচগুলি রয়েছে এশিয়া কাপে, সেই জন্য আমাদের সময় স্টেডিয়াম বুলেটিনে রাত 11:30 এবং সকাল 7:30 কলকাতা টিভির পর্দায়। দেখতে ভুলবেন না স্টেডিয়াম বুলেটিন। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।